আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প চিরসখা। গল্পটি তাহলে শুরু করি। অপূর্বকে আজ আইসিইউতে দেওয়া হয়েছে। নন্দিতা আজও এসেছিল নার্সিংহোমে। লজ্জা লাগলেও নিজেকে আটকাতে পারেনি। আজকে আর অপুর কাছে যেতে দেয়নি কাউকে। কাঁচের বাইরে থেকে তাই একবারই দেখতে পেয়েছিল সে। মনের ভিতরে ঝড় উঠেছিল। বুঝতে পারছিল জীবনের চরম কষ্টের মুহূর্তটা যে কোনো মুহূর্তে আসতে পারে। চিরকালের জন্য হারিয়ে ফেলার এক সাংঘাতিক ভয় গত কয়েকদিন ধরে বুকে বাসা বেঁধেছে নন্দিতার। পরশু দুপুরবেলা হঠাৎ অপূর্বর বউয়ের ফোন আসে। বুকটা ধক করে উঠেছিল খবরটা শুনে। পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল। অপুর স্ট্রোক হয়েছে আগের রাতে। অবচেতন মনে বারবার নাকি তার নাম করছে। নিরুপায় হয়ে তার স্ত্রী ফোন করেছে নন্দিতাকে। মেয়ে এখন বড় হয়েছে। মায়ের মুখ দেখেই কোনো খারাপ খবর বুঝতে পারতেই মেয়ে তিন্নি দৌড়ে আসে। মেয়ের সামনে নন্দিতা নিজেকে সামলে নেয়। ভাবলে শিন হয়ে অপূর্বর কথা জানায় সে মেয়েকে। তিন্নির মনটাও ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তিন্নি অপু কাকু বলতে অজ্ঞান বরাবরই। তার আবদারের যে অনেকটাই পূরণ করত অপু কাকু। গতকালও নার্সিংহোমে এসেছিল সে আর মেয়ে। নন্দিতাকে দেখে অপূর্বর বাড়ির লোক কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছিল। অপূর্ব বউ এতক্ষণ অপূর্বর মাথার পাশে টুলটাতে বসেছিল। নন্দিতাকে দেখেই হালকা অপ্রস্তুত হাসি হেসে নন্দিতার হাতটা চেপে ধরে চোখের জল মুছতে মুছতে বাইরে চলে গিয়েছিল। অপুর বউয়ের কষ্টটা বুঝতে পারছিল নন্দিতা। সেই জন্যই আরও নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল যেন। অপুর হালকা জ্ঞান ছিল তখনও। নন্দিতাকে দেখে হাসতে চেষ্টা করেছিল, কিন্তু ভীষণ কষ্টে চোখের কোণ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল তার। নন্দিতাও চোখের জল লুকিয়ে অপূর্বর হাতের উপরে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসেছিল কিছুক্ষণ। দুজনে উপলব্ধি করেছিল দুইজনকে। কতক্ষণ বসেছিল সে জানে না। তিন্নির ডাকে তার সম্বিত ফিরল। অপুকে ছেড়ে আসতে মন চাইছিল না নন্দিতার, কিন্তু সামাজিক কারণে বারবার হেরে গিয়েছে সে। অপুকে সেবা করার অধিকার তো ভগবান তাকে দেননি। চোখে জল আসলেও নিজেকে সংযত করেছিল সে। বাড়ি এসেও সারা রাত চোখের পাতা এক করতে পারেনি নন্দিতা। ক্লাস 11-এ আলাপ হয় অপুর সাথে কোচিং ক্লাসে পড়তে গিয়ে। পাশের পাড়াতেই বাড়ি। প্রথম থেকেই নন্দিতার খুব ভালো লাগতো অপূর্বকে। অপূর্ব কথা বলার মধ্যে গজদাঁতের হাসিটা দেখে নন্দিতা কতদিন আপনা আপনিই লজ্জা পেয়েছে। অপূর্বকে প্রায় চুরি করে দেখত সে আড়াল থেকে, কিন্তু কখনোই কিছু প্রকাশ করতে পারেনি। দুজনের বাড়ি একদিকে হতেই একসাথে ফিরত কোচিং ক্লাস থেকে। নন্দিতা বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েকে রোজ বাড়িতে এগিয়ে দেয় দেখে নন্দিতার মা নিজেই একদিন অপুকে বাড়িতে ডাকল। এইভাবেই অপূর্ব কখন যে একদম ঘরের ছেলে হয়ে উঠেছিল বুঝতে পারেনি তারা। এদিকে নন্দিতার মনের মধ্যে প্রেম ধীরে ধীরে চারা শিশু থেকে বৃক্ষের আকার নিচ্ছিল। কিন্তু সমস্যা হলো অপূর্ব যে নন্দিতাকে প্রিয় বান্ধবী ছাড়া কখনো অন্য কিছু ভাবেনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অপূর্বর সাথে যোগাযোগ একটু কমে গিয়েছিল। অপূর্ব এমএসসিতে ভর্তি হলো, আর নন্দিতা কি করবে? অপূর্বর দিক থেকে কোনো সাড়া না পেয়ে বিয়ের পিঁড়িতে বসল বাবা মায়ের দেখা ছেলের সাথে। নন্দিতা ভেবেছিল নতুন সংসার, নতুন মানুষকে নতুন করে ভালোবেসে নতুনভাবে জীবন শুরু করবে। কিন্তু বৈবাহিক জীবন নন্দিতার সুখের হয়নি। নন্দিতার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল ফুলশয্যার রাতে, যখন তার বর তার ইচ্ছে অনিচ্ছাকে ছুঁড়ে ফেলে তাকে নিজের সম্পত্তি ভেবেছিল শুধুমাত্র। শ্বশুরবাড়িতেও নন্দিতার কদর ছিল বাবা মায়ের কাছ থেকে কতটা কি আনা যায় তার উপরে নির্ভর করে, নইলে তার উপর মানসিক অত্যাচার চলত পুরোদমে। নন্দিতার বর ও মায়ের কথা শুনে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার চাপ দিত। নন্দিতার বাবাও আপ্রাণ চেষ্টা করতেন জামাইয়ের দাবি মেটাতে। এরই মধ্যে জন্ম নিল নন্দিতার মেয়ে। মেয়েকে কাছে পেয়ে নন্দিতার বুক জুড়ালেও
শ্বশুরবাড়িতে তার প্রতি অবহেলা আরও বেড়ে গেল। সঙ্গ দিয়েছিল তার বড়, ফলে বরের উপরে টান বলতে কিছুই অবশিষ্ট ছিল না তার। নন্দিতার বরের আবার আবদার, এবারে বাইক কিনে দিতে হবে। মেয়ের সুখের জন্য তার বাবা রাজি হলো বাইক কিনে দিতে। নন্দিতা বাবার একমাত্র মেয়ে। মেয়ের চোখের এক ফোঁটা জল ফেলতে দিতে রাজি নয় তার বাবা। জামাইয়ের এর পরের দাবি, দামি ফোন দিতে হবে। বারবার বারণ করা সত্ত্বেও যখন নন্দিতা নিজের বরকে রুখতে পারছিল না, তখন সেদিন মেয়েকে নিয়ে বাপের বাড়ি বাবাকে বোঝাতে এসেছিল যেন যা চায় তা যেন আর না দেয়। কিন্তু ভগবানও বোধহয় আর সহ্য করতে পারছিল না। শ্বশুরের দেওয়া বাইকে করে শ্বশুরবাড়িতে ফোন হাসিল করতে আসার সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তার বর। কে জানে নন্দিতার চোখ দিয়ে জল বের হলেও মনের ভীষণ গভীরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিনা। কারণ দীর্ঘ 10 বছর পরে মনে হয়েছিল এতদিনে মুক্তি হলো তার আর তার বাবা মায়ের। এক অধ্যায়ে শেষ হলো তার জীবনের। নন্দিতার বরের মৃত্যুর খবর শুনে অপু এসেছিল তাদের বাড়ি দেখা করতে। আবার দীর্ঘ 10 বছর পরে অপূর্বকে দেখে নন্দিতার মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। সেই একই রকম আছে, শুধু চোখে রিমলেস চশমাটা যোগ হয়েছে। অপুর মুখে শুনল 1 বছর হলো অপূর্ব রেলে চাকরি পেয়েছে। যদিও সব খবর পেত নন্দিতা মায়ের কাছ থেকে, এখন অপূর্বর বাড়িতে বিয়ের জন্য দেখাশোনা চলছে। চোখ নামিয়ে নিয়েছিল নন্দিতা। নিজের মনটা যেন আবার কেমন ভেসে যেতে চাইছিল। বুকের ভিতরটা কেমন করে উঠেছিল তার। মনে হয়েছিল এই মানুষটাই তার একমাত্র একান্ত। উচিত নয় হয়তো, তবুও। অবশেষে শক্ত হাতে ধরল সে নিজের মনটাকে সবার অলক্ষ্যে। যথারীতি শ্বশুরবাড়িতে নন্দিতার জায়গা হলো না, যদিও নন্দিতাও থাকতে চায় না সেখানে। মেয়েকে নিয়ে চলে আসে বাবা মার কাছে। অপূর্ব তাকে বারবার নতুন করে পড়াশোনা করার জন্য নিজের কম্পিটিটিভ এক্সামের বইগুলো দিয়ে বলে গেল প্রত্যেক রবিবার এসে নাকি পড়া নেবে। প্রত্যেক রবিবার অপুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত নন্দিতা, সেই সঙ্গে নন্দিতার মেয়েও। অপু কাকু তার কাছে এক ম্যাজিক ম্যান, যা চায় তাই এনে দেয়। হয়তো অপুর মধ্যে নিজের বাবার ঘাটতি মেটাতো 5 বছরের ছোট্ট তিন্নি। অপূর্বও ভীষণ ভালোবাসত তিন্নিকে। তার জন্য নতুন জামা, জুতো, চকোলেট, আইসক্রিম কিনে আনত। কখনো বা একদিনের জন্য ছোট্ট ট্রিপ, নিকো পার্ক, ইকো পার্ক, জাদুঘর। নন্দিতার মনের কোথাও একটা ঋণঋণে ভালো লাগার রেশ শুরু হয়েছিল ভীষণ রকম। লোকজন পাড়া প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। অপূর্ব পাত্তা দিত না কিছুই। এই ব্যাপারটা আরও ভালো লাগায় পরিণত করতে নন্দিতার মনে। নন্দিতার বাবা মা মেয়েকে, নাতনিকে অনেক দিন পরে হাসি খুশি দেখে শান্তি পেতেন মনে। এরই মধ্যে কোনো একদিন দুর্বল মুহূর্তে অপু তাকে বলেছিল, আচ্ছা দিদি, আমরা বিয়ে করতে পারি না? নন্দিতা চমকে উঠেছিল। মনে মনে প্রবল ইচ্ছে থাকলেও রাজি হয়নি সে। কারণ নন্দিতা বুঝেছিল অপু এখন হয়তো আবেগে বলছে, একটা মাত্র ছেলে অপু, কাকিমার কত স্বপ্ন ছেলেকে নিয়ে। তাকে এখন আবেগের বশে বিয়ে করলেও পরে সামাজিক চাপে, পারিবারিক চাপে পরে হয়তো তার প্রতি বিরক্ত হতে পারে। তাছাড়া নিজের ভাগ্যকে সে বিশ্বাস করে না মোটেই। তখন সেটা নন্দিতার পক্ষে মেনে নেওয়া কষ্টের হবে। তাই অপুর ক্ষণিকের আবেগকে সে হেসে উড়িয়ে বলেছিল, মাথা খারাপ তোর, তোকে বিয়ে? বলে ফিচকে হাসি দিয়েছিল সে। তারপর আবার বলেছিল, আমার কোনো ইচ্ছে নেই রে, ন্যাড়া বেলতলায় কয়বার যাই শুনি। অপূর্ব কি ভেবেছিল কে জানে, চুপ করে গিয়েছিল সে। আর কখনো বিয়ের কথা তোলেনি। এরই মধ্যে স্কুল সার্ভিস পরীক্ষায় পাশ করে চাকরি পেল নন্দিতা। ভীষণ আনন্দে সেই খবর দিতে মিষ্টি নিয়ে অপুর বাড়ি যেতে কাকিমার ব্যবহার থেকে অবাক হয় সে। এর আগে স্কুল কলেজ জীবনে এসেছে এখানে অনেকবার। তখন কাকিমা তাকে ভীষণ ভালোবাসতেন, অথচ সেদিন কাকিমা তার সাথে ভালোভাবে কথাই বলেননি। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে একটুও অসুবিধা হয়নি নন্দিতার। কাকিমা আসলে ভয় পেয়েছিলেন অপূর্ব এক বাচ্চার মাকে আবার বিয়ে না করে বসে।
কষ্ট পেলেও মনে মনে হেসেছিল নন্দিতা। অপু বরাবরই খুব কেয়ারিং। এই ব্যাপারটা ভীষণভাবে টানত নন্দিতার। প্রতি মুহূর্তে ফোন করে খোঁজ নেয়, মেয়ের জ্বর হলে অফিস ফেরত দেখতে আসে, বারবার খবর নেয়। কিন্তু সেই বিশেষ ভালোবাসার দুর্বলতা সে ওই একদিনই দেখিয়েছিল কোনো এক দুর্বল মুহূর্তে। কই, আর একদিনও তো বিয়ের কথা আর তোলেনি অপূর্ব। আসলে ততদিনে অপু নতুনভাবে নতুনের সাথে সংসার শুরু করার কথা ভেবেছিল হয়তো। অপূর্বর বিয়ের দিন নন্দিতা গিয়েছিল। বিয়ের দিন অপুর মুখের সুখের হাসি দেখে ভিতরটা পুড়ে গিয়েছিল নন্দিতার। কেন কে জানে, কিন্তু সে তো চাইতো অপু সব সময় ভালো থাক। তবে সেদিন বাড়ি ফিরে হারিয়ে ফেলার কষ্টে নিজেকে রিক্ত শূন্য মনে হয়েছিল বড্ড। অঝরে কেঁদেছিল সে। বিয়ের পরেও অপু যথারীতি তার রোজ খোঁজ নিচ্ছিল, ঠিক আগে যেমন নিত। অপু ভালো থাক, এটা চাইলেও অপূর্বর গলার খুশির আমেজ নন্দিতার মনের কোণে তীরের মতো বিদ্ধ। অপূর্ব আগের মতোই প্রতি রবিবার তাদের বাড়িতে আসত। কোনো কিছুরই ঘাটতি ছিল না তার। এমনটা ভাব যেন কোনো কিছুই পরিবর্তন হয়নি। কিন্তু নন্দিতা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। রবিবার বিকালে ইচ্ছা করেই মেয়ের গানের ক্লাস নিল সে, যাতে অপুর আশা বন্ধ হয়। ফোন করলেও 4 বারে 1 বার ফোন তুলত। যদি নন্দিতা বলতো, বেশি ফোন করিস না, তোর বউ সন্দেহ করবে, উত্তর আসত, না রে দিতি, করবে না, ও এমন নয় রে। উত্তর শুনে রাগের চোটে ফোন কেটে দিত নন্দিতা। সব কিছুতেই প্রশংসা বউয়ের। ফোন করিস না শুনে অপূর্ব বলতো, তোর সাথে মনের কথাগুলো বলাটা কেমন একটা অভ্যাস হয়ে গেছে রে দিতি। কিভাবে থাকবো কথা না বলে? তিন্নিকে না দেখলে ভীষণ মন খারাপ হবে আমার। এবার নিজে একটা তিন্নি বানিয়ে নে, বলে হেসে উড়িয়ে দিত নন্দিতা। ভিতরে ভিতরে নন্দিনী নিজের মন শক্ত করার আপ্রাণ চেষ্টা করছিল যেন, কারণ এত কৃতজ্ঞতার ভার সে আর নিতে পারছিল না। নিজেকে সে একটু একটু করে সরিয়ে আনছিল, আর অপু একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। কিন্তু তবুও মাঝে মাঝে অপু ফোন করে বলতো, একবার দেখা করবি দিতি, খুব কষ্ট হচ্ছে, তোর কাঁধে একটু মাথা রাখলেই মন ভালো হয়ে যাবে। কেন, বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? দূর, তা নয়, আসলে তোদের কথা খুব মনে পড়ছে, তোকে মিস করছি খুব। তাতে কি, যা তো, বউয়ের কাঁধে মাথা দিয়ে আমাদের কথা ভাব, এই বলে হেসে কাটিয়ে দিত নন্দিতা। তার কি ইচ্ছে হতো না একটুখানির জন্য হলেও অপুর কাঁধে মাথা রাখতে? হতো, খুব হতো, কিন্তু নিজেকে আর ভাসিয়ে দিতে চাইতো না নন্দিতা। দেখা করতো না। অপু মাঝে মাঝে ফোন করতো, বারণ করলেও মেয়ের জন্মদিনে ঠিকই গিফটটা পাঠিয়ে দিত। ছোট্ট তিন্নি অপু কাকাইকে মিস করলে তাকে বোঝাতো, কাকাইয়ের বিয়ে হয়ে গেছে, সময় পায় না। তিন্নি কিছুক্ষণ মন খারাপ করে থাকতো, ছোট মানুষ, আবার ভুলেও যেত। তারপর অনেক বছর কেটে গেছে। আজ প্রায় 21 বছর পরে অপূর্বকে সামনাসামনি দেখল, নার্সিংহোমে। নন্দিতা চুপচাপ জানালার পাশে বসে ভাবছিল যে, যদিও সে মনে মনে চেয়েছিল অপু তাকে শুধু দুর্বল মুহূর্তে নয়, সারা জীবনের জন্য ভালোবাসুক, জোর খাটিয়ে ভীষণ ভালোবাসুক, প্রতি মুহূর্তে তার কথা ভাবুক, কিন্তু সেটা তো সারা জীবনে হলো না। কিন্তু আজ এই মুহূর্তে এইভাবে অপু তার অবচেতন মনে তার কথা ভেবে তার নাম ধরে ডেকেই গেছে। কি অদ্ভুত মানুষের মন! কিন্তু কই, এই সময়ে এইভাবে চাওয়া তো নন্দিতা চায়নি কখনো। সারা জীবনে চাওয়া পাওয়া কি সে এভাবে পেল? এই মুহূর্তে ভীষণ বিষণ্ণতায় তার মন ভরে যাচ্ছিল যেন। এমন সময় তিন্নি ফোন হাতে ঘরে ঢুকে মাথা নিচু করে চোখের জল মুছে বলল, অপু কাকাই আর নেই মা। নন্দিতার বুকটাই যেন মোচড় দিয়ে উঠল। এতদিনের তার সযত্নে আড়াল করে রাখা ভালোবাসা কিছুতেই আর ভিতরে আটকে রাখতে পারল না সে। মেয়ের সামনেও নিজেকে আর রুখতে পারল না। ভীষণ কষ্টে মেয়েকে জড়িয়ে ধরে এতদিনের দুঃখ, চাপা সমস্ত কষ্ট, একান্ত ভালোবাসা সব যেন বের হয়ে আসতে চাইল তার।
ভীষণ কান্নায় ফুলে উঠতে লাগল নন্দিতা। তার চির সখাকে, তার একান্ত মনের মানুষকে চিরকালের জন্য হারানোর তীব্র কষ্টে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।